হঠাৎই এক দুর্ঘটনার ফলে এই দুজনের আত্মা অদলবদল হয়ে যায়, যার ফলে ঘটতে থাকে অদ্ভুত আর হাস্যকর কিছু ঘটনা। তারা একে অপরের ক্যারিয়ার নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যায়, যেগুলো দেখার পরে হাসি আটকে রাখা মুশকিল। তবে এর মধ্যেই তারা জড়িয়ে যায় এক মহাবিপদে। এখন এই অবস্থায় তারা আবার কিভাবে তাদের নিজেদের আত্মা ফিরে পাবে এবং সেই বিপদের মোকাবেলা করবে, সেগুলোই দেখব আজকের মুভিতে। মুভির শুরুতেই গল্পের নায়ক ইদি সেংকে দেখানো হয়, যে একজন প্রফেশনাল বক্সার। তবে তার এই বক্সিং ক্যারিয়ারে সে এখনো পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড বা মেডেল পায়নি, কারণ তার প্রত্যেকটা ম্যাচে জুয়ার বেটিং থাকে, আর সেখান থেকেই তাকে টাকা দেওয়া হয় ইচ্ছা করে হারার জন্য। তো যাই হোক, আজকে সে ম্যাচ শেষে তার ব্যালেন্স চেক করছিল, তখন তাকে একজন কল করে আজকের প্রেস কনফারেন্সের কথাটা মনে করিয়ে দেয়। অন্যদিকে গল্পের নায়িকা মা শিয়াওকে দেখানো হয়, যে একজন বিখ্যাত সাংবাদিক। আজকে সে প্রেস কনফারেন্সে যাওয়ার আগে বক্সারদের র্যাঙ্কিং চেক করছিল, যেখানে সবার নিচে ছিল ইদি সেং। প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক ইদি সেংকে জিজ্ঞেস করে, আপনার ইচ্ছা আপনি বক্সিং কিং উলিয়াংকে হারাবেন, কিন্তু আপনার বর্তমান র্যাঙ্কিং দেখে তো সেটা মনে হচ্ছে না। ইদি সেং বলে, র্যাঙ্কিং কোনো ব্যাপারই না, আর তাকে হারানোটাই আমার একমাত্র লক্ষ্য না। আমি গোল্ডেন বেল্টও জিততে চাই। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোমরা তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলে দিও। যেটা শুনে ওখানকার সবাই হাসতে শুরু করে। শিয়াও তাকে জিজ্ঞেস করে, 3 বছর আগে আপনার সাথে উলিয়াং এর সেই ম্যাচটার কথা মনে আছে, যেখানে আপনি তাকে ঘুষি মারার চেষ্টা করছিলেন, কিন্তু সে নাকি আপনার সেই হাতটাই ভেঙে দিয়েছিল। এটা কি সত্যি? সবার সামনে এইভাবে প্রেস্টিজ স্পন্সর করে দেওয়াই ইদি সেং শিয়াওকে ধমক দিচ্ছিল। তখনই সেখানে উলিয়াং চলে আসে। লিয়াংকে দেখার পরে ইদি সেং বলে, বন্ধু তুমি এখানে? তুমি না আসলে আমি এখনই এই শেমলেস রিপোর্টারকে ঘুষি মেরে উড়িয়ে দিতাম। লিয়াং বলে, ও আমার ফিয়ন্সি, আর তোমার মধ্যে এত জোশ কিভাবে আসলো? আমি তোমার যে হাতটা ভেঙে দিয়েছিলাম সেটা কি ঠিক হয়ে গিয়েছে? যদি সব ঠিক থাকে তাহলে চলো আর একটা ম্যাচ খেলি। ইদি সেং বলে, আমার হাত এখনো ঠিক মতো কাজ করে না, আর তুমি তো এখন আরো শক্তিশালী হয়ে গিয়েছো। এটা বলে সে দৌড়ে ওখান থেকে চলে যায়। বাইরে আসার পরে তার দেখা হয় মা ডং এর সাথে। ইদি সেং যে কয়টা ম্যাচ খেলে তার সবকটিতেই ডং তার বিরুদ্ধে বাজি ধরে, এবং সেই ম্যাচে টাকার বিনিময়ে তাকে ইচ্ছা করেই হারতে বলে। ডং আজকেও ইদি সেংকে বলে, লিয়াং এর বিরুদ্ধে তুমি যে ম্যাচটা খেলবে সেটাতে প্রথম 4 রাউন্ড জিতে বাকিগুলো ইচ্ছা করেই হেরে যাবে, আর আমরা আমাদের সব টাকা লিয়াং এর পক্ষেই বাজি ধরবো, যার ফলে আমরা খুব সহজেই বাজিটা জিততে পারবো। এদিকে শিয়াও ফোনে কথা বলার জন্য এদিকে আসছিল। সে সেই এদের সব কথা শুনে ফেলে এবং সেগুলো রেকর্ড করতে শুরু করে। এদিকে ডং এর এই পরিকল্পনা শুনে ইদি সেং বলে, আমি তো ইচ্ছা করলেও লিয়াংকে হারাতে পারবো না, তাই অভিনয় করার কোনো প্রয়োজনই নেই, আর টাকা যখন পাবো তাহলে খেলতে আমার কোনো আপত্তি নেই। ঠিক এই সময় শিয়াওয়ের ফোন বেজে ওঠে, তখন তার হাতে থাকা রেকর্ডারটা নিচে পড়ে যায়। শিয়াও কোনো কথা ছাড়াই ইদি সেং এর কাছ থেকে সেটা নিয়ে চলে আসছিল। ইদি সেং তাকে ধমক দিয়ে দাঁড়াতে বলে। ডং তাকে থামিয়ে দিয়ে খুব নরম স্বরে বলে, শিয়াও তুমি কি আমাদের সব কথা শুনেছ? জুয়ার বিষয়টাও কি শুনে ফেলেছ? শিয়া বলে, আমি শুধু শুনিনি, রেকর্ডও করেছি, আর রেকর্ড এখনো হচ্ছে। আসলে শিয়াও ডং এর মেয়ে। ডং জুয়া খেলার সাথে জড়িত থাকায় শিয়াও তাকে 20 বছরের মধ্যে একবারও বাবা বলে ডাকেনি, এমনকি শিয়াও তার সাথে ভালোভাবে কথাও বলে না। তো যাই হোক, ইদি সেং রেকর্ডার নেওয়ার জন্য ধীরে ধীরে শিয়াওয়ের কাছে যাচ্ছিল। তখন শিয়াও বলে, আমি চিটারদের সব থেকে বেশি ঘৃণা করি, আর আমি এই রেকর্ডিংটা আজকেই পাবলিক করে দেব। এটা বলে সে ইদি সেংকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। ইদি সেং শিয়াওর পিছু করতে করতে উপরে চলে আসে। এখান থেকে পালানোর আর কোনো পথ না থাকায় শিয়াও ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। তখনই পা পিছলে নিচে পড়ে যাওয়ার সময় ইদি সেং তাকে ধরে ফেলে। এই সময় তারা কিস করা অবস্থায় পানির নিচে চলে যায়, আর তখনই একটা বজ্র এসে সুইমিং পুলে পড়ে, যার ফলে তাদের দুজনের বডি সুইচ হয়ে যায়। এরপরে হসপিটালে শিয়াওকে দেখানো হয়, যার শরীরে এখন ইদি সেং এর আত্মা। তবে বোঝার সুবিধার্থে আমি পুরো গল্পে তাকে শিয়া বলেই ডাকবো। শিয়াও উঠেই বলে, ইলেকট্রিক শটে আমার এত বড় 2টা টিউমার কিভাবে হলো? সে হাত দিয়ে দেখে এটা তো টিউমার না। এরপরে তার চোখ যায় টুনটুনির দিকে, যার জায়গায় এখন অন্য কিছু ছিল, যেটা দেখে সে আতঙ্কে চিৎকার দেয়, কিন্তু তার কণ্ঠ মেয়েদের মতো শোনাচ্ছিল, যেটা দেখে সে আরো অবাক হয়ে যায়। এরপরে সে আয়নায় দেখে এটা তো শিয়াওয়ের বডি। অন্যদিকে ইদি সেং এর অবস্থাও খারাপ, সে শিয়াওকে খুঁজে বেড়াচ্ছিল। এদিকে শিয়াওকে শান্ত করার জন্য লিয়াং তার কাছে আসে, কিন্তু সে লিয়াং এর কথা না শুনে বাইরে চলে যায় ইদি সেংকে খোঁজার জন্য। বাইরে এসেই তারা দুজন দুজনকে দেখতে পায়। ইদি সেং শিয়াওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তার আত্মা ফেরত চাইছিল, তখনই লিয়াং এসে তাকে থামিয়ে দেয়। ইদি সেং বলে, লিয়াং আমি তোমার শিয়াও। যেটা শুনে লিয়াং তাকে ঘুষি মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস? এটা বলে লিয়াং তাকে আবার মারার জন্য যাচ্ছিল। তখনই ইদি সেং তাকে ছোট বন্টু বলে ডেকে ওঠে। লিয়াং শিয়াওকে বলে, তুমি আমার প্রাইভেট কথাগুলো একে কেন বলেছো? এটা বলে সে তাকে আবারও মারতে শুরু করে। শিয়াও তাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখন একা থাকতে চাই, তোমার সাথে আমি পরে কথা বলবো। লিয়াং বুঝতেই পারছিল না যে এসব কি হচ্ছে। এদিকে শিয়াও ও ইদি সেং ভাবতে থাকে কিভাবে তারা আবার বডি সুইচ করবে। তখনই গার্ডের হাতে থাকা শটগান থেকে তাদের মাথায় একটা বুদ্ধি আসে।
এরপরে তারা কিছু শটগান নিয়ে আবারও সেই জায়গাটিতে যায় এবং বিভিন্নভাবে শট দিয়ে তাদের আত্মা সুইচ করার চেষ্টা করতে থাকে, তবে কোনোভাবেই সেটা হচ্ছিল না। এরপরে ইদিসেং এর ফোনে ডং এর কল আসে। ইদিসেং সেটা শিয়াওয়ের কাছে দেয়, কারণ ইদিসেং এর আত্মা তো শিয়াওয়ের বাড়িতে। তো যাই হোক, ডং ভাবছিল ইদিসেং হয়তো তার মেয়েকে নিয়ে কোথাও ট্যুরে গিয়েছে এবং তারা একসাথে ডেট করছে। এরপরে তারা তিনজন এক জায়গায় হয়ে ডংকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু ডং এসব শোনার পরে খুশিই হচ্ছিল, কারণ এর আগে শিয়াও তার সাথে ভালোভাবে কথাই বলতো না, আর এখন কথার মাঝে মাঝে সে তাকে বাবা বলেও ডাকছে, যেটা ডং প্রথমে বিশ্বাস করতে পারছিল না। ডং ইদিসেংকে বলে, 1 সপ্তাহ পরে লিয়াং এর সাথে তোমার ম্যাচ হবে, সেটার প্র্যাকটিসে মন দাও আর আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো। তবে ইদিসেং এই ম্যাচটা খেলতে চাইছিল না, কারণ তার ভিতরে তো এখন শিয়াওয়ের আত্মা। সে বলে, এটা তো ফেক ম্যাচ, এর জন্য আবার প্র্যাকটিস করা লাগবে কেন? আমি খুব ক্লান্ত, আমি এখন গোসল করতে চাই। এটা শুনে শিয়াও গোসল করতে চাইলে ইদিসেং তাকে গোসল করতে দিতে চাইছিল না, কারণ সে গোসল করলে তো সবকিছুই দেখে ফেলবে। শিয়াও প্রমিস করে যে গোসল করার সময় সে চোখ বন্ধ রাখবে। তো যাই হোক, এরপরে শিয়াও ভিতরে গোসল করছিল আর বাইরে ইদিসেং তাকে পাহারা দিচ্ছিল। তখনই দরজায় কেউ একজন নক করে। ইদিসেং দ্রুত আলমারির ভিতরে গিয়ে লুকায়, আর শিয়াও খালি গায়ে গিয়ে দরজা খোলে, কারণ বডি শিয়াওয়ের হলেও তার ভিতরে তো এখন ইদিসেং এর আত্মা, যেটা দেখে লোকটার তো চোখ কপালে। আসলে এই লোকটা শিয়াওয়ের কলিগ, অফিসে প্রায় সে শিয়াওয়ের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করত। তবে শিয়াওয়ের বডিতে যেহেতু ইদিসেং এর আত্মা রয়েছে, তাই সে লোকটিকে চিনতে পারছিল না। তখন লোকটা বলে, আরে আমি তোমার হাজবেন্ড, আমাকে চিনতে পারছো না? এটা বলেই সে শিয়াওয়ের সাথে টি20 খেলার চেষ্টা করছিল। ঠিক তখনই আরো একজন এসে দরজায় নক করে। এবারে লিয়াং এসেছিল। এদিকে সেই লোকটা আলমারির ভিতরে লুকাতে গিয়ে দেখে সেখানে আগে থেকেই ইদিসেং দাঁড়িয়ে আছে। প্রথমে সে একটু অবাক হলেও একটু পরে সে ইদিসেংকে বলে, শিয়াওয়ের বয়ফ্রেন্ড একজন বক্সার, তাই বাঁচতে হলে আমাদের এখানে খুবই চুপচাপ থাকতে হবে। এডিসন তাকে গালি দিয়ে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। সে লিয়াং এর সামনে এসে খুবই নরম সুরে বলে, আমি শিয়াওয়ের কলিগ, আমি এখানে তাকে দেখতে এসেছিলাম। লিয়াং শিয়াওকে জিজ্ঞেস করে, এটাই কি সেই লোক যে তোমার সাথে অফিসে ফ্ল্যাট করার চেষ্টা করে? শিয়াও নাকি সুরে কান্না করে বলে, এই লোকটা এখানে আমার ইজ্জত নেওয়ার জন্য এসেছিল, তুমি না আসলে এতক্ষণে অনেক খারাপ কিছু হয়ে যেত। বিপদ বুঝতে পেরে লোকটা ইদিসেং এর কথাও বলে দেয়। লিয়াং তাদের দুইজনকে জানালা দিয়ে ফেলে দেয়। তো অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় দেখা যায় ইদিসেং এর তেমন কোনো আঘাত না লাগলেও শিয়াওয়ের কলিগের অবস্থা খুবই খারাপ। শিয়াও ইদিসেংকে বলে, থ্যাঙ্কস গড তোমার কিছু হয়নি, না হলে পরের সপ্তাহের ম্যাচটা ক্যান্সেল হয়ে যেত। ইদিসেং বলে, আমি তো এমনিতে এই ম্যাচটা খেলবো না। শিয়া বলে, তুমি যদি এই ম্যাচ না খেলো তাহলে আমি এই লোকটার সাথে রুম ডেট করবো। ইদিসেং বলে, এর এখন যে অবস্থা, এ তো নিজেই দাঁড়াতে পারবে না, এর কুতুব মিনার কিভাবে দাঁড়াবে? এটা শোনার পরে লোকটা তাদের সামনেই টন বৈঠক মারতে শুরু করে, মানে এক কথাতেই চাঙ্গা। তো যাই হোক, পরের দিন ম্যাচ শুরু হওয়ার আগে শিয়াও তাকে প্র্যাকটিস করে নিতে বললে ইদিসেং সেটা না করেই খেলার জন্য চলে যায়। এখানে সবার সামনে তার গায়ের কাপড় সরিয়ে নেওয়ার পরে সে এমন করছিল যেন তার বস্ত্র হরণ করা হয়েছে। খেলা শুরু হওয়ার পরে ইদিসেং তার প্রতিপক্ষের কাছ থেকে শুধু মারি খেয়ে যাচ্ছিল। শিয়াও বাইরে থেকে তার প্রতিপক্ষকে ঘুষি মারতে বলে, যেটা শুনে ইদিসেং এইটা করে। তো আরো অনেক ধরনের লাথি ঘুষি উষ্টা খাওয়ার পরে ইদিসেং শেষ পর্যন্ত কান্নাই করে দেয়, যেটা দেখে আম্পায়ার অন্যজনকে জিতিয়ে দেয়। ম্যাচ শেষ হওয়ার পরে শিয়াও ইদিসেংকে বলে, তুমি ইচ্ছা করেই আমার সাথে এমনটা করেছো, এখন দেখো আমি তোমার সাথে কি করি। এরপরে শিয়াও লাইভ চলা অবস্থায় সুইমিং প্রতিযোগিতায় একজনের প্যান্ট খুলে দেয়, আর এভাবেই তারা একে অপরের ইমেজ নষ্ট করতে শুরু করে এবং শেষ পর্যন্ত ইদিসেং আর কোনো ম্যাচই খেলবে না বলে সুইসাইডের নাটক করে। অন্যদিকে শিয়াওয়ের এইরকম পাগলামির কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। অফিস থেকে বের হওয়ার পরে শিয়াও এবং ইদিসেং এগুলো নিয়ে ঝগড়া করছিল। তখনই একটা গাড়ি এসে ইদিসেংকে তুলে নিয়ে যায়। শিয়াও তার পিছন পিছন যায় ইদিসেংকে বাঁচানোর জন্য। লিয়াং এর লোকজনই ইদিসেংকে তুলে নিয়ে এসেছিল। লিয়াং তাকে বলে, তোমার সব কয়টা ম্যাচেই আমি বাজি ধরেছিলাম, শেষ 4টা ম্যাচ তুমি না খেলার ফলে সেই টাকা আমার লস হয়ে গিয়েছে, এখন এই টাকা তুমি আমাকে পুষিয়ে দেবে। এগুলো বলার সময় তার পিছন থেকে একটা মেয়ে এসে লিয়াং এর কোলে বসে, যেটা দেখে ইদিসেং এর ভিতরে শিয়াও জেগে ওঠে। সে লিয়াংকে অভিমানী সুরে বলে, এই মেয়েটা এখানে কি করছে? তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা মেয়ের সাথে একই বাসায় কিভাবে থাকতে পারো? লিয়াং বলে, তুমি থিক ওয়েস্ট, ফ্যাট চেস্ট, ফ্ল্যাট অ্যাস আর মুখ মোটা মেয়ের কথা বলছো? আমি ওর সাথে ডেট করেছিলাম ওর নাম যশের জন্য, যা এখন আর নেই, তাই এখন ওকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। যেটা শুনে ইদিসেং তাকে মারতে আসলে লিয়াং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন পিছন থেকে শিয়াও এসে লিয়াংকে লাথি দিয়ে সরিয়ে দেয়। এদের দুইজনের এমন আচরণ লিয়াং এর মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে ইদিসেংকে বলে, তোমরা এমন করে টাকা দেওয়া এড়াতে পারবে না, টাকা তোমাকে দিতেই হবে। ইদিসেং তাকে টাকা দেওয়ার কথা বলে না পড়েই কন্ট্রাক্টে সাইন করে দেয় এবং শিয়াওকে নিয়ে ওখান থেকে চলে আসে। বাইরে আসার পরে শিয়াও তাকে বলে, তুমি না পড়েই লিয়াং এর কন্ট্রাক্টে সাইন করতে গেলে কেন? এখন যদি তুমি টাকা দিতে না পারো তাহলে এই বডিটা তোমারও হবে না আর আমারও থাকবে না, এটা লিয়াং এর পাঞ্চিং ব্যাগ হয়ে যাবে।
তো যাই হোক, এতগুলো টাকা জোগাড় করার জন্য তাদের কাছে একটাই পথ খোলা ছিল। ইদিসেং যদি কোনো বড়সড় কম্পিটিশন জিততে পারে তবে এটা সম্ভব। তবে ইদিসেং এর এখন যে অবস্থা সেটা প্রায় অসম্ভব। এদিকে শিয়াওয়ের বাবা ডংকেও লিয়াং ধরে নিয়ে এসেছিল। ডং লিয়াং এর কাছ থেকে টাকা ধার নিয়ে সেগুলো খেলায় বাজি ধরতো। ডং এর কপাল এতটাই খারাপ ছিল যে সে যখনই বেশি টাকার বাজি ধরতো তখনই সে হেরে যেত। আর এইভাবে সে লিয়াং এর কাছে অনেক টাকার ঋণ হয়ে যায়। লিয়াং তাকে ধোলাই দেওয়ার পরে হুমকি দিয়ে ওখান থেকে চলে যায়। এখন ইদিসেং এবং ডং তাদের দুজনের সমস্যায় এক হয়ে গিয়েছে। আর এত কম সময়ে আর কোনোভাবেই এত টাকা পাওয়া সম্ভব না। ডং তাকে বলে, আমাদের হাতে এখনো 3 মাস সময় আছে। ইদিসেং যদি ঠিকমতো প্র্যাকটিস করে তাহলে সে যে কাউকেই হারাতে পারবে। আমার পরিচিত একজন তাইচি মাস্টার আছে, তার কাছে প্র্যাকটিস করলে যে কোনো আনাড়ি ব্যক্তি দক্ষ হয়ে যায়। তো এরপরে তারা সেই মাস্টারের কাছে যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে এক মোটা হাতির মতো লোক দাঁড়িয়ে আছে এবং মাস্টারের জায়গায় আর এক জোকার, যার নাম জিয়াং। সে বলে মাস্টার কাউকে কিছু না বলে কোথাও হারিয়ে গিয়েছে, এখনো তার কোনো খবর পাওয়া যায়নি। এগুলো শুনে তারা নিরাশ হয়ে চলে যাচ্ছিল। তখন জিয়াং বলে, মাস্টার নেই তো কি হয়েছে, আমি কুম্ফু তাইচি সব পারি, এমনকি তার থেকে বেশিই পারি। তবে কথা হচ্ছে আমি এগুলো কাউকে শিখাই না, তোমাদের কেন শিখাবো? তখনই ডং সেখানে চলে আসে। ডং জিয়াং এর পুরনো বন্ধু। ডং তাকে তার সমস্যার কথা জানায়, যেটা শুনে জিয়াং তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয়। মাস্টারের অবস্থায় ব্যাকবেঞ্চারের মতো, তাহলে ছাত্রের অবস্থা আর কি হবে? তো যাই হোক, এরপরে সে ইদিসেংকে প্রশিক্ষণ দিতে শুরু করে। প্রথম প্রশিক্ষণ হচ্ছে কয়েকটা পোস্টার নিয়ে রাস্তায় চলন্ত গাড়ি গায়ে লাগাতে হবে, এতে করে নাকি তার হাতের স্পিড বাড়বে। ইদিসেংকে শেখানোর জন্য মোটা লোকটা প্রথমে এটা করার জন্য যায়, তবে সে প্রথমবারে টপকে গিয়ে পটলডাঙ্গায় চলে যায়। ফিউনারেলের দিন তার সহকর্মীরা এমনভাবে কান্না করছিল যেটা দেখার পরে মোটু হয়তো ওপারেও পটল তুলেছে। এখন এগুলো দেখার পরে শিয়াও এখান থেকে চলে যেতে চাইছিল, কারণ সে ভাবছিল প্রফেশনাল হওয়া সত্ত্বেও সে যখন কোনো বড় কম্পিটিশন জিততে পারেনি তাহলে এভাবে প্র্যাকটিস করার পরে সেও পারবে না। ইদিসেং তাকে বোঝায় যে আমাদের কাছে এইটা ছাড়া আর কোনো পথ খোলা নেই, তাই চেষ্টা করতে ক্ষতি কি। এরপরে প্রচুর বিয়ার খাওয়ার পরে শিয়াওয়ের বাবার সাথে তার কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটা জিজ্ঞেস করে। সে বলে আমার বাবা অনেক আগে থেকে জুয়া খেলতো, যার ফলে তার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। আর সে এতটাই নিচে নেমে গিয়েছিল যে জুয়ায় নিজের স্ত্রীকেই বিক্রি করে দিয়েছিল। এসব কিছু বলতে গিয়ে ইদিসেং এর ভিতরে থাকা শিয়াও ইমোশনাল হয়ে পড়ে। শিয়াও তাকে বুঝিয়ে শান্ত করে। তো যাই হোক, এরপরে তারা পরে ট্রেনিং করার জন্য জঙ্গলে আসে, যেখানে একটি ঈগলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সেই ঈগলটা টপকে না যায়। ইদিসেং বলে এটা তো অসম্ভব। শিয়া বলে চিন্তা করো না, আমি তোমাকে এই কাজে সাহায্য করব। এরপরে তারা দিনরাত জেগে সেই ঈগলের দিকে তাকিয়ে থাকে। 2 দিন একটানা তাকিয়ে থাকার পরে ঈগলটা টপকে যায়। এর পরের ট্রেনিং এ প্রতিপক্ষের ঘুষি এড়ানোর জন্য ফিশ ট্রিকিং শেখানো হয়, যেখানে শিয়াও এটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছিল। তখন সে ওখান থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। ডং তাকে বাঁচানোর জন্য সেখানে লাফ দেয়, তবে শিয়াওয়ের কিছু না হলেও ডং নিখোঁজ হয়ে যায়। তারা জিয়াং এর কাছে এসে ডংকে খোঁজার জন্য বলছিল। জিয়াং বলে আমি সব জায়গায় খুঁজে দেখেছি, সে কোথাও নেই, সে হয়তো মারা গিয়েছে। এটা বলেই সে ডং এর ছবি বের করে তার ফিউনারেল করার জন্য অনুমতি চায়। তখনই একজন এসে বলে ডংকে খুঁজে পাওয়া গিয়েছে। দেখা যায় 2 জন লোক তাকে নদীর পাড় থেকে রেস্কিউ করে নিয়ে এসেছে। এখন এই অবস্থায় শিয়াও তাকে ঘরে এনে স্যুপ খাওয়াচ্ছিল, যে কারণে ডং অনেক খুশি ছিল। তখন ইদিসেং এসে বলে আমার কাছে দাও, আমার বাবাকে আমি খাওয়াবো। কিন্তু ডং শিয়াওয়ের দিকে মুখ করে খাওয়ার জন্য হা করে। তো যাই হোক, দীর্ঘ 1.5 মাস প্র্যাকটিস করার পরে সে একজন পাকা খেলোয়াড়ে পরিণত হয় এবং তার মাস্টারকে বিদায় জানিয়ে যাওয়ার জন্য রওনা হয়। সে ফিরে এসে একের পর এক ম্যাচ জিততে থাকে, যার ফলে তার র্যাঙ্কিংও বাড়তে শুরু করে। এমনই একদিন ম্যাচ খেলার পরে লিয়াং তাকে ডেকে পাঠায়। লিয়াং তাকে বলে কালকে কেনের সাথে তোমার যে ম্যাচ আছে সেটা তুমি ইচ্ছা করে হেরে যাবে, কারণ কেন আমার লোক, আর তার পক্ষেই আমি আমার টাকা বাজি ধরবো। কিন্তু ইদিসেং এটাতে রাজি হয় না। সে বলে আমি শুধু তোমার লোককেই না, তোমাকেও হারাবো। শিয়াও বলে সেই ম্যাচে আমরা ইদিসেং এর পক্ষেই বাজি ধরবো, আর জেতার পরে সেই টাকা দিয়েই তোমার টাকা শোধ করবো, মানে কনফিডেন্ট আল্ট্রা প্রো ম্যাক্স। কথা মতো কেনের সাথে সেই ম্যাচটা ইদিসেং জিতে যায় এবং ম্যাচ শেষে সবার সামনেই শিয়াও লিয়াংকে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে বলে। এরপরে এরা 3 জন খুশি মনে বাসায় ফিরছিল। তখন পথে লিয়াং এবং তার লোকজন এসে তাদের মারতে শুরু করে। লিয়াং ইদিসেংকে বলে তোমার কি মনে হয় মিডিয়াতে তোমার ইমেজ নষ্ট করার জন্য কে দায়ী? সাধারণ কোনো সাংবাদিক লিখলে তোমার র্যাঙ্কিং এত নিচে নামতো না, এটা শিয়াওই করেছিল। এটা বলেই সে তাকে আবারও মারতে যাচ্ছিল। তারা কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। এদিকে ইদিসেং এর ব্যাপারে এইসব কথা শুনে শিয়াওর ভিতরে থাকা ইদিসেং রেগে যায়। ইদিসেং এর ভিতরে থাকা শিয়াও বলে লিয়াং আমাকে ব্যবহার করেছিল তোমার ইমেজ নষ্ট করার জন্য, কিন্তু শিয়াও এটা কিছুতেই মানতে পারছিল না। সে ইদিসেংকে বলে ফাইনাল ম্যাচ তোমার খেলা লাগবে না, আমি তোমার মাধ্যমে গোল্ড বেল্ট জিততে চাই না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরে ইদিসেং মন খারাপ করে বসেছিল। তখন লিয়াং তাকে ফোন করে গোল্ড বেল্ট আর টং এই
দুইটা থেকে যে কোনো একটা বেছে নিতে বলে। এদিকে লিয়াং ডংকে ধরে নিয়ে এসে তার সাথে বক্সিং প্র্যাকটিস করছিল। ইদিসেং সেখানে আসার পরে লিয়াং তাকে বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? তোমার ভালো এটাতেই হবে যদি তুমি ইচ্ছা করে হেরে যাও। কিন্তু ইদিসেং হার মানতে চাইছিল না। এরপরে লিয়াং এর বাবা এসেও তাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। ইদিসেং বলে, বর্তমান রেটিং অনুযায়ী যদি আমি হেরে যাই তাহলে আপনারা অনেক টাকা জিততে পারবেন, কিন্তু যদি আমি জিতে যাই তখন কি হবে? লিয়াং এর বাবা বলে, আমি নিশ্চিত তুমি হারবে, শুরু থেকে আমি এটাই ভেবে আসছি। তো যাই হোক, ফাইনাল ম্যাচের দিন ইদিসেং এবং লিয়াং খেলার জন্য আসে, যেখানে বেশিরভাগ সাপোর্টারই লিয়াং এর পক্ষে ছিল। লিয়াং প্রথম রাউন্ডটা খুব সহজে জিতে যায়, তবে রাউন্ড শেষ হওয়ার পরেও সে তাকে মারছিল। প্রথম রাউন্ডে হারার পরে ইদিসেং হতাশ হয়ে যায়। সেও তার এনার্জি বাড়ানোর জন্য তার কাছে এসে তাকে কিস করে। ঠিক এই সময় আবারও একটা বজ্র এসে ওখানকার ইলেকট্রিক ওয়্যারে লাগে। শিয়াও বক্সিং রিং ধরে থাকার ফলে কিস করা অবস্থায় তাদের আত্মা আবারও সুইচ হয়ে যায়। এখন তাদের আত্মা আবারও নিজেদের শরীরে এসে গিয়েছিল। এখন ইদিসেং তার নিজের শরীরের থেকে আবারও খেলতে শুরু করে, তবে সে দ্বিতীয় রাউন্ডে হেরে যায়। শিয়াও তাকে বলে, যা কিছু হয়ে যাক আমি তোমার পাশেই থাকবো, নিজের প্রতি বিশ্বাস রাখলে তুমি নিশ্চয়ই জিততে পারবে। তবে দেখা যায় লিয়াং ইচ্ছা করেই তার ভাঙা হাতে বারবার আঘাত করছিল, যার ফলে ইদিসেং এই রাউন্ডটাও হেরে যাচ্ছিল। ঠিক সেই সময় তার মাস্টারের শেখানো সেই ট্রেনিং এর কথা মনে পড়ে এবং সেই অনুযায়ী খেলার পরে সে পর সব রাউন্ডই জিততে থাকে। ফাইনাল রাউন্ডও তার এক হাতের মাধ্যমে সে জিতে যায় এবং তার স্বপ্নের সেই গোল্ড বেল্টটাও পেয়ে যায়। মুভির শেষ দৃশ্যে দেখা যায় লিয়াং এবং লিয়াং এর বাবার সেই হুমকিগুলো ইদিসেং রেকর্ডিং করে রেখেছিল, যেটা সে পুলিশের কাছে দিয়ে দেয়, যার ফলে লিয়াং পুরোপুরিভাবে বক্সিং থেকে ব্যান হয়ে যায়। আর এখানেই এই মুভিটার সমাপ্তি হয়। মুভির শেষে বলা হয়, এই মুভিটা মাহুয়া ফ্যান এজ স্টেজ কমেডি থেকে নেওয়া হয়েছে।